সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন হুমায়ুন আহমেদ রচিত জোছনা ও জননীর গল্প উপন্যাসটির ২২তম পর্ব। আমি ওয়ারা কারিম, সাথে থাকুন। আমার নাম গৌরাঙ্গ বিরক্ত দাস। এখন আমি নিজের বাড়িতে আছি। কি মজা, কি মজা! নিজ বাড়িতে বাস করি, নিজের মনে খাই। তাই 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 গৌরাঙ্গের মনে হলো সে আনন্দে আছে, বেশ আনন্দে আছে। তার বাড়ি ঘর ঠিক আছে, জিনিসপত্রও ঠিক আছে। বুকশেলফের পেছনে হাত দিয়ে সে একটা পুরো ওল্ড স্মাগলারের বোতল পেয়ে গেল। মুখ পর্যন্ত খোলা হয়নি। আধা বোতল রাম পাওয়া গেল। রাম এমন জিনিস যে নষ্ট হয় না। যত দিন যায় ততই তার স্বাদ বাড়তে থাকে। রামের স্বাদ ঠিক আছে কিনা তা দেখার জন্যে বোতল থেকে সরাসরি কয়েক ঢোক খেল। স্বাদ ভালো আছে। শুধু যে ভালো আছে তা না, স্বাদ জমেছে, হেভি জমেছে। গৌরাঙ্গের মনে হলো রাম নামে এমন একটা ভালো জিনিস তৈরি হয়েছে, অথচ লক্ষণ নামে কিছু তৈরি হয়নি। লক্ষণ নামে কিছু থাকলে সে দুই ভাইকে পাশে নিয়ে বসত। এক চুমুক রাম, এক চুমুক লক্ষণ। বাহ, কি আনন্দ! সদর দরজা বন্ধ, বাড়ির জানালাগুলিও বন্ধ। দিনের বেলাতেও ঘর অন্ধকার হয়ে আছে। এই ভালো, অন্ধকারের আলাদা আনন্দ আছে। মানুষ এমন এক জীব যে আনন্দ পেতে চাইলে আনন্দ পাওয়ার ব্যবস্থা করতে পারে। এই যে গৌরাঙ্গ আনন্দ পাচ্ছে, সে বসার ঘরে কার্পেটে পা ছড়িয়ে বসেছে। তার কাছে এখন মনে হচ্ছে সংসার আগের মতোই আছে। নীলিমা উপরের তলায় তার বাবার কাছে গেছে, সঙ্গে রুনিকে নিয়ে গেছে। নিশ্চয়ই গৌরাঙ্গের সঙ্গে কোনো ঝগড়া হয়েছে, রাগ করে বাবার কাছে গিয়ে বসে আছে। মেয়েদের এই স্বভাব, ঝগড়া মাথার ভেতর রেখে দেয়। পুরুষ মানুষ এই কাজ কখনো করবে না। যখন ঝগড়া হবে পুরোপুরি ঝগড়া হবে, ৫-১০ মিনিটে ভুলে যাবে। মেয়েরা ভুলবে না, তারা ৫-১০ বছর ঝগড়া মাথায় রেখে দিবে। গৌরাঙ্গ রামের বোতলে আরও কয়েকবার চুমুক দিল। প্রায় খালি বোতল রেখে দেবার কোনো মানে হয় না। তাছাড়া আজ দুপুরে খাওয়ার কোনো ব্যবস্থাও নেই। এই জিনিস পেটে থাকলে খিদে লাগবে না। ঘরে পিনপিন করছে মশা, তবে মশাগুলি ভালো, তাকে কামড়াচ্ছে না। দিনের বেলা মশা কামড়ায় না, রাতের মশা কামড়ায়, ব্যথা লাগে চামড়ায়। বাহ, ভালো কবিতা হয়েছে তো। দিনের মশা কামড়ায় না, রাতের মশা কামড়ায়, ব্যথা লাগে চামড়ায়। কবিতাটা রুনিকে বললে মজা হতো। মেয়েটা কবিতা পছন্দ করে। মেয়েটা এখন আছে তার দাদু ভাইয়ের কাছে। দাদু ভাইয়ের নাম হরিভজন সাহা। সমাসের ব্যাসবাক্য নির্ণয় করো, হরিভজন। হরিকে যে ভজন করে হরিভজন। যা বেটা, হরিকে ভজন করতে থাক, এদিকে সংসার শেষ। মশারা এখন গৌরাঙ্গকে কামড়াতে শুরু করেছে। ভালো যন্ত্রণা হয়েছে তো। আচ্ছা, ঘরে কি ধূপ আছে? ধূপের ধোঁয়ায় মশা থাকে না। আছে তো বটেই। নীলিমা যেমন ধর্মকর্ম করা মহিলা, প্রতি সন্ধ্যাবেলায় মহাদেবের পটে সে ধূপের ধোঁয়া দেয়। পটে মাথা ঠেকিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে, প্রার্থনা করে। কি প্রার্থনা করে? হে দেবাদি দেব মহাদেব, তুমি আমার সংসার সুখে রাখো। মহাদেবকে এত ধোঁয়া খাইয়েও লাভ হয়নি, সংসার মিলিটারি ছাড়খাড় করে দিয়েছে। সব শেষ করে একজনকে বাঁচিয়ে রেখেছে মশার কামড় খাওয়ানোর জন্যে। গৌরাঙ্গ বোতলে লম্বা চুমুক দিয়ে মনে মনে বলল, খা মশা, খা, হিন্দুর রক্ত খা। গৌরাঙ্গ চিন্তিত বোধ করছে। চিন্তাভাবনা অন্যদিকে চলে যাচ্ছে। মাতাল অবস্থায় কষ্টের কথা ভাবলে কষ্ট 10 গুণ বেড়ে যায়। আবার আনন্দের কথা ভাবলে আনন্দের মাত্রা বাড়ে মাত্র 2 গুণ। এই বিচার ঠিক হয় নাই। কষ্ট 10 গুণ বাড়লে আনন্দ 10 গুণ বাড়া উচিত। গৌরাঙ্গ আনন্দের ভাবনা ভাবতে শুরু করল। যেন তার পেছনে, তার পিঠে হেলান দিয়ে রুনি বসে আছে। রুনি প্রায় এরকম করে।
বাবার পিঠে হেলান দিয়ে নিজের মনে পুতুল নিয়ে খেলে, গুটগুট করে কথা বলে। এ সময় সে রুনির মুখ দেখতে পায় না। এখন যেন সে সেরকম হচ্ছে। ও রুনি, কি করো মা? গৌরাঙ্গের মনে হলো রুনি ক্ষীণ স্বরে জবাব দিয়েছে। জবাবটা স্পষ্ট না বলে গৌরাঙ্গ শুনতে পায়নি। মাগো, গল্প শুনবে? কিসের গল্প শুনবে মা? মশার গল্প। গৌরাঙ্গ চমকে উঠল, কারণ মশার গল্প এই বাক্যটা সে স্পষ্ট শুনেছে। রুনি যেমন প্রতিটি শব্দ টেনে টেনে বলে, মশা শব্দটাও টেনে টেনে বলেছে। মশা। সে কি পেছন ফিরে দেখবে রুনি সত্যি সত্যি তার পিঠে পিঠ লাগিয়ে বসে আছে কিনা? থাক, দরকার নেই। তার চেয়ে বরং মশার গল্প করা যাক। মাগো শোনো, এই পৃথিবীতে আগে মশা ছিল না। কিভাবে মশার জন্ম হলো সেই গল্প শোনো। জেলেরা সারা রাত মাছ ধরে, কিন্তু রাতে তাদের খুব ঘুম পায়। প্রায় দেখা যায় মাছ ধরতে গিয়ে তারা ঘুমিয়ে পড়েছে। একদিন তারা দেবী শীতলাকে বলল, ও দেবী, তুমি একটা ব্যবস্থা করে দাও না, যেন আমাদের রাতে ঘুম না পায়। দেবী বললেন, তথাস্তু বলেই নিজের বাম হাত থেকে কিছু ময়লা জেলেদের হাতে দিয়ে বললেন, এই ময়লা তোরা তোদের বাড়ির কাছের ডোবায় ফেলে দিয়ে আসবি, এতেই কাজ হবে, রাতে আর তোদের ঘুম হবে না। তারা তাই করল। দেবীর হাতের ময়লা নিয়ে ডোবায় ফেলল। অমনি ডোবা থেকে পিন পিন করতে করতে হাজারে বিজারে মশা বের হয়ে এলো। এরপর কি হলো শোনো। জেলেরা মাছ ধরতে যায়, মাছ ধরতে গিয়ে ঘুমোতে পারে না, তাদের সারা রাত মশা কামড়ায়। গৌরাঙ্গ রামের বোতলের পুরোটা গলায় ঢেলে দিল। এখন তার মাথা ঘুরছে, শরীর যেন কেমন করছে। বমি হবে কি? হলে হবে, কি আর করা। দরজায় খট করে শব্দ হলো। গৌরাঙ্গ চমকে তাকালো। কি আশ্চর্য, নীলিমা দরজা ধরে দাঁড়িয়ে আছে। অবশ্যই চোখের ভুল, রাম বেশি খাওয়া হয়ে গেছে। গৌরাঙ্গ বিড়বিড় করে বলল, নীলিমা কেমন আছো? নীলিমা জবাব দিল না। দরজার ওপাশে সামান্য সরে গেল। এখন আর তার মুখ দেখা যাচ্ছে না, তবে শাড়ির আঁচল দেখা যাচ্ছে। বাতাসে যে শাড়ির আঁচল কাঁপছে তাও বোঝা যাচ্ছে। গৌরাঙ্গের হঠাৎ মনে হলো এখন সে যা দেখছে তাই সত্যি, আগে যা ঘটেছে তা সত্যি না। সে হড়হড় করে বলল, কয়েকদিন বাসায় ছিলাম না, শাহেদের ওখানে ছিলাম। শাহেদ ভালো আছে? নীলিমা জবাব দিল না। গৌরাঙ্গ বলল, তুমি কি রাগ করেছ নাকি? এখন সময় খারাপ, এখন রাগ করা ঠিক না। তুমি এক কাজ করো, অল্প কিছু জিনিসপত্র ব্যাগে গুছিয়ে নাও। তোমাকে আর রুনিকে নিয়ে বর্ডার পাস করে আগরতলা চলে যাব। অনেকেই যাচ্ছে, সমস্যা নাই। এই এই, কে বলল? কে বলল এই এই? নীলিমা বলেছে? তাহলে তো ব্যাপারটা স্বপ্ন না, যা ঘটছে বাস্তবেই ঘটছে, অবশ্যই বাস্তব। নীলিমার চুলের গন্ধ পাওয়া যাচ্ছে। সে গন্ধরাজ না কি তেল মাথায় দেয়, অনেক দূর থেকে সেই গন্ধ পাওয়া যায়। গন্ধরাজ নাম সার্থক। কে কথা বলছে? নীলিমা তুমি? দূরে কেন, কাছে এসো। তুমি কোথায় বসেছো জানো? গৌরাঙ্গ অবাক হয়ে বলল, কোথায় বসেছি? তাকিয়ে দেখো। গৌরাঙ্গ তাকিয়ে দেখল সে সোফায় বসেনি, সোফায় হেলান দিয়ে মেঝেতে পা ছড়িয়ে বসেছে। মেঝেতে বসেছি, সামান্য ধুলা আছে। ভালো করে দেখো, কালো দাগ দেখতে পাচ্ছ না?
পাচ্ছি। কিসের দাগ? কিসের দাগ তুমি জানো না? না। রক্ত শুকিয়ে গেলে কালো দাগ হয়, তুমি জানো না? গৌরাঙ্গ অবাক হয়ে কালো দাগ দেখছে। তার হাত পা শিরশির করছে, বুকে চাপা যন্ত্রণা, কেমন যেন লাগছে। গৌরাঙ্গ বিড়বিড় করে বলল, পানি খাবো, পানি। নীলিমা দরজার আড়াল থেকে সরে গেল। সে কি পানি আনতে গিয়েছে? গৌরাঙ্গ পানির জন্যে অপেক্ষা করতে করতে বমি করল। কালো দাগগুলি এখন বমিতে ঢাকা পড়েছে। ভালো হয়েছে, বেশ ভালো হয়েছে। ঘর নষ্ট হয়েছে, কিন্তু তাতে অসুবিধা নেই। এই ঘরে সে তো থাকছে না। সে মেয়েকে আর স্ত্রীকে নিয়ে বর্ডার ক্রস করে আগরতলা যাবে। কলকাতা যেতে পারলে ভালো হতো, আত্মীয় স্বজন আছে। আগরতলায় পরিচিত কেউ নেই, তাতে অসুবিধা হবে না। অনেকগুলি ক্যাশ টাকা তার সঙ্গে আছে। ভুল হয়েছে, তার সঙ্গে নেই। সে টাকা শাহেদের কাছে রেখে এসেছে। শাহেদের কাছে টাকা রাখা আর ব্যাংকে টাকা রাখা সমান, বরং ব্যাংকে রাখার চেয়েও ভালো। ব্যাংক ছুটির দিন বন্ধ থাকে, শাহেদকে সব দিনই পাওয়া যাবে। শুধু একটাই সমস্যা, শাহেদ সারাদিন পথে পথে ঘোরে। কখন গুলি করে মিলিটারি তাকে মেরে ফেলবে কে জানে। গৌরাঙ্গ চাপা গলায় ডাকল, নীলিমা, নীলিমা। মনে হলো অনেক দূর থেকে নীলিমা বলল, কি? আচার্য ভবতোষবাবুর ঠিকানা কি তোমার কাছে আছে? ওনার ঠিকানা লাগবে। বর্ডারের দিকে রওনা হবার সময় ভবতোষবাবুর কাছ থেকে 3টা রক্ষা কবচ নিব, তোমার জন্যে, রুনির জন্যে আর আমার জন্যে। রক্ষা কবচ গলায় থাকলে আর কোনো ভয় নেই। তোমার বাবাকে যে মিলিটারিরা মেরে ফেলেছে, এতে একদিক দিয়ে ভালো হয়েছে। উনি বেঁচে থাকলে উনাকে নিয়ে বর্ডার ক্রস করা মুশকিল হতো। বুড়ো মানুষ, হাঁটতে পারতো না। তুমি তোমার বাবার মৃত্যু নিয়ে মন খারাপ করবে না। বয়স হয়েছে, মারা গেছেন। অপঘাতে মৃত্যু হয়েছে, এইটাই সমস্যা। প্রেতজনী প্রাপ্ত হবেন, তার নামে পিণ্ডি দিতে হবে। সব ব্যবস্থা আমি করব, মোটেই চিন্তা করবে না। আচ্ছা, জল আনো, কুলি করব। গৌরাঙ্গ দেখছে নীলিমা দরজা ধরে দাঁড়িয়ে আছে, নড়ছে না। তার চেহারাও অস্পষ্ট। তাহলে সে কি মদের ঝোঁকের চোখে ভুল দেখছে? গৌরাঙ্গ এবার হতাশ গলায় মেয়েকে ডাকতে লাগল, রুনি, ও রুনি, রুনি। নেশা কেটে যাবার পর গৌরাঙ্গ পুরোপুরি স্বাভাবিক হয়ে গেল। তৃপ্তি করে গোসল করল, চাল ডালের খিচুড়ি রাঁধল। খিচুড়ি রাঁধার ব্যাপারটা সে শাহেদের কাছে শিখেছে। রান্না এত সহজ তা সে আগে বুঝতে পারেনি। আগে বুঝতে পারলে নীলিমার কাছ থেকে 2-1টা রান্না শিখে রাখত। ইলিশ মাছের পাতুরি শিখে রাখতে পারলে কাজের কাজ হতো। গৌরাঙ্গ নিজের রান্না খুবই আনন্দ করে খেল। শাহেদের জন্যে তার সামান্য মন খারাপ হলো। শাহেদ এই খিচুড়ি খেলে মজা পেত। সে খিচুড়িতে বুদ্ধি করে তরকারির চামচে 1 চামচ ঘি ঢেলে দিয়েছে। শুকনা মরিচের গন্ধের সঙ্গে ঘিয়ের গন্ধ মিলে অসাধারণ গন্ধ বের হচ্ছে। শাহেদ পাশে থাকলে গল্প করতে করতে খাওয়া যেত। সে বলতো, মিতাব, খিচুড়ি কেমন হয়েছে? তোরটার চেয়ে ভালো না? শাহেদ অবশ্যই বলতো, ভালো। বল দেখি, ভালো খিচুড়ির পেছনে কার ভূমিকা প্রধান? 10 টাকা বাজি। তুই বলতে পারবি না। তুই হয়তো ভাবছিস তোর অবদান, আসলে তা না। শাহেদ বলতো, তাহলে কার অবদান? নীলিমার অবদান। সে প্রতিটা জিনিস গুছিয়ে রেখেছে বলে এত মজার খিচুড়ি খাওয়া যাচ্ছে।
চাল ডাল মশলাপাতি তেল ঘি সবই আছে। মিউজিয়ামে জিনিসপত্র যেরকম যত্ন করে সাজিয়ে রাখে সেইভাবে রাখা আছে। শাহেদ বলতো, ভাবিকে সব সময় দেখেছি, গোছানো মহিলা। সে বলতো, গোছানো এক জিনিস আর নীলিমা অন্য জিনিস। বল দেখি, ঘরে কয় পদের ডাল আছে? বলতে পারলে 10 টাকা বাজি। বলতে পারবো না। ডাল আছে 4 পদের, মুসুরি, মাসকলাই, মুগ এবং বুটের ডাল। মধু খেতে চাস? মধু আছে 2 রকমের, সুন্দরবনের মধু, হামদর্দের ওষুধ টাইপ মধু। খাবি একটু মধু? খিচুড়ি শেষ করে 1 চামচ খা, ডেজার্ট হিসেবে খা। খাওয়া দাওয়া শেষ করে গৌরাঙ্গ লম্বা একটা ঘুম দিল। ঘুম থেকে উঠল সন্ধ্যা পার করে। সে কোনো বাতি জ্বালালো না, টিভি চালিয়ে কিছুক্ষণ টিভি দেখল। সামরিক আইন প্রশাসকের নির্দেশ প্রচারিত হচ্ছে। সে খুব চেষ্টা করল নির্দেশগুলি মনে রাখতে। নির্দেশ পুরোপুরি পালন করতে হবে। যে দেশে সে বাস করে তাকে তো সে দেশের নিয়মই মানতে হবে। টিভি দেখার পর সে ট্রানজিস্টার রেডিও নিয়ে বসল। ট্রানজিস্টারের নব ঘুরানোর মজা আছে। এই শোনা যাচ্ছে রেডিও পিকিং চ্যাও ম্যাও ক্যাও, এই বাংলা সংবাদ, এই আবার চিং মিং পিং। ট্রানজিস্টারের নব ঘুরাতে ঘুরাতেই সে আকাশবাণী শিলিগুড়ি ধরে ফেলল। সেখানে বলা হচ্ছে, স্বাধীন বাংলাদেশ সরকার গঠন করা হয়েছে। মেহেরপুরের বৈদ্যনাথ তলায় বাংলাদেশের স্বাধীনতার সনদ ঘোষণা। অস্থায়ী রাষ্ট্রপতি এবং সর্বাধিনায়ক হয়েছেন সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ, প্রধান সেনাপতি কর্নেল MAG ওসমানী। তারিখ 10 এপ্রিল। গৌরাঙ্গের মাথা পুরোপুরি খারাপ হয়ে গেল তার পরদিন। তাকে দেখা গেল রাস্তায় রাস্তায় ঘুরছে, যে কাউকে দেখলেই এগিয়ে যাচ্ছে। গলা নিচু করে বলছে, বলুন দেখি, বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতির নাম কি? 1 মিনিট সময়। 1 মিনিটের ভিতর বলতে পারলে পুরস্কার আছে। বলতে পারছেন না? সহজ প্রশ্ন করি, বলেন। বলেন দেখি, আমার মেয়ের নাম কি? 3টা চান্স দেব। 3 চান্সে বলতে পারলে পাস। শাহেদের চেহারায় পাগল পাগল ভাব চলে এসেছে। চোখ হলুদ, চোখের নিচে গাঢ় কালি। 6-7 দিন হলো দাড়ি কামানো হয়নি। একটা শার্ট পরে আছে যার মাঝের একটা বোতাম নেই, জায়গাটা ফাঁকা হয়ে আছে, মাঝে মাঝেই পেট দেখা যাচ্ছে। পাগলের এলোমেলো ভাব তার চলাফেরার মধ্যেও চলে এসেছে। কথা জড়িয়ে যাচ্ছে। আজ এপ্রিল মাসের 10। এখনো সে আসমানির কোনো খবর বের করতে পারেনি। তার রোজকার রুটিন হলো ঘুম থেকে উঠেই কলা বাগানে চলে যাওয়া, তার শাশুড়ি এসেছেন কিনা কিংবা কেউ কোনো খবর পাঠিয়েছে কিনা সেই খোঁজ নেয়া, তারপর তার অফিসে যাওয়া। তার অফিস খুললেও সেখানে বলতে গেলে কোনো লোকজন নেই, কাজকর্মও নেই। বি হ্যাপি স্যারের কোনো খোঁজ নেই। সম্ভবত তিনি পাকিস্তান চলে গেছেন। শাহেদ অফিসে তার নিজের ঘরে বসে কয়েক কাপ চা খেয়ে বের হয়ে পড়ে এবং বেলা 2টো পর্যন্ত রাস্তায় রাস্তায় হাঁটে। সারাক্ষণই মনে হয় এই বুঝি রুনি চেঁচিয়ে ডাকবে, বাবা বাবা। কেউ ডাকে না। দুপুর 2টায় কোনো একটা হোটেলে বসে সে ভাত খায়। তখন মনে হয় আসমানিরা বাড়ি ফিরে এসেছে। আসমানি তার স্বভাব মতো ঝাড়মোছ শুরু করে দিয়েছে। রুনি বারবার বারান্দায় আসছে। আসমানি তাকে কঠিন বকা দিচ্ছে, খবরদার বারান্দায় যাবি না। এখন সময় খারাপ। মার বকা খেয়ে রুনির ঠোঁট বেঁকে যাচ্ছে, কিন্তু সে কাঁদছে না। এ জাতীয় চিন্তা মাথায় এলে আর ভাত খেতে ইচ্ছা করে না। শাহেদ আত খাওয়া অবস্থায় হাত ধুয়ে উঠে পড়ে। দ্রুত বাসায় যেতে হবে। সে বাসায় ফিরে এবং দেখে দরজায় ঠিক আগের মতো তালা ঝুলছে। গৌরাঙ্গেরও কোনো খোঁজ নেই। সে কোথায় গিয়েছে কে জানে। শাহেদ তার অফিসের চেয়ারে পা তুলে জবুথুবু হয়ে বসে আছে। তার সামনে চায়ের কাপ,
এক চুমুক দিয়ে সে কাপ নামিয়ে রেখেছে, আর মুখে দিতে ইচ্ছে করছে না। অথচ চাটা খেতে ভালো হয়েছে। গত রাতে তার এক ফোঁটা ঘুম হয়নি। একবার তন্দ্রার মতো এসেছিল, তখন ভয়াবহ দুঃস্বপ্ন দেখেছে। প্রকাণ্ড একটা ট্রাক, মিলিটারি ট্রাক, ট্রাক ভর্তি একদল শিশু, সবাই চিৎকার করে কাঁদছে। শিশুদের মধ্যে আছে রুনি। রুনি চিৎকার করে কাঁদছে না, তবে ফ্রকের হাতায় ক্রমাগত চোখ মুছছে। একজন মিলিটারি মেশিনগান তাক করে শিশুগুলির দিকে ধরে আছে। মিলিটারির মুখ হাসি হাসি। স্বপ্ন দেখে শাহেদ ঘুম ভেঙে ধড়মড় করে উঠে বসেছে। তারপর আর ঘুম আসেনি। এখন ঘুম ঘুম পাচ্ছে। ইচ্ছা করছে অফিসের চেয়ারেই কিছুক্ষণ ঘুমিয়ে নিতে। অফিসের পিয়ন মোশতাক খবরের কাগজ এনে টেবিলে রাখল। মোশতাক বিহার প্রদেশের লোক, চমৎকার বাংলা জানে। এতদিন সে বাংলাতেই কথা বলতো, এখন উর্দুতে কথা বলে। মোশতাকের গলায় নকশাদার নীল রুমাল বাঁধা। শাহেদ লক্ষ্য করেছে বিহারিরা এখন কেন জানি গলায় রঙিন রুমাল বাঁধছে। হয়তো আগেও বাঁধত, চোখে পড়ত না। এখন চোখে পড়ছে, কারণ বিহারিদের এখন খুঁটিয়ে খুঁটিয়ে দেখা হচ্ছে। বিহারিরা আলাদা হয়ে পড়েছে। তারা যোগ দিয়েছে মিলিটারিদের সঙ্গে। বাঙালির দুর্দশায় তারা বড় তৃপ্তি পাচ্ছে। হয়তো তাদের ধারণা মিলিটারি সব বাঙালি শেষ করে এই দেশটাকে বিহার রাজ্য বানিয়ে দিয়ে যাবে। শাহেদের ঝিমুনি চলে এসেছিল। মোশতাকের খুক খুক কাশিতে নড়ে চড়ে বসল। মোশতাক গায়ে আতর দিয়েছে, আতরের বোটকা গন্ধ আসছে। চোখে সুরমা দেয়া হয়েছে। সুরমা অবশ্যই সে আগেও দিত। বিহারিদের সুরমা প্রীতি আছে। শাহেদ বলল, কিছু বলবে মোশতাক? মোশতাক দাঁত বের করে হাসল। দেশের খবরাখবর কি বলো? বহুত আচ্ছা জনাব, বহুত খুব। মিলিটারি সব ঠান্ডা করে দিয়েছে। গদ্দার সব খতম হো গিয়া, আল্লাহ কা মেহরবানি। পুরানা গদ্দার হয়তো খতম হয়েছে, নতুন গদ্দার তৈরি হয় কিনা কে জানে। और कुछ नहीं होगा, इंडिया खामोश रहेगा, क्योंकि चाइना है हम लोगों के साथ। শাহেদ হাই তুলতে তুলতে বলল, এখন যাও তো মোশতাক, আমি ঘুমাবো। কিউ তবিয়ত আচ্ছা নেই? শাহেদ জবাব দিল না। সস্তা আতরের গন্ধে তার গা গুলাচ্ছে। এই সব আতর তৈরি হয়েছে ডেড বডির গায়ে ঢালার জন্যে, জীবিত মানুষদের জন্যে নয়। মোশতাক চলে গেল। দেশের সাম্প্রতিক অবস্থা নিয়ে গল্পগুজব করার তার বোধহয় ইচ্ছা ছিল। বিহারিরা বাঙালিদের মতোই আড্ডাবাজ। শাহেদ খবরের কাগজ হাতে নিল। 2 পাতার দৈনিক পাকিস্তান বের হচ্ছে। খবর বলতে কিছুই নেই, অভ্যাস বশে চোখ বুলিয়ে যাওয়া। দেশের 5 জন বিশিষ্ট বুদ্ধিজীবী সেনাবাহিনীর কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন। তারা জেনারেল ইয়াহিয়া খানকে ধন্যবাদ জানিয়েছেন সময়োপযোগী পদক্ষেপ নেওয়ার জন্যে। অখণ্ড পাকিস্তানে যারা বিশ্বাসী নয়, তাদের ব্যাপারে জনগণকে তারা সদা প্রস্তুত থাকতে আহ্বান জানাচ্ছেন। খোলা বাজারে চালের দাম স্থিতিশীল। সচিত্র প্রতিবেদন। এক ব্যাপারীর হাসি মুখের ছবিও ছাপা হয়েছে। ব্যাপারী দাড়ি পাল্লায় চাল ওজন করছে। তার হাসি মুখ দেখে মনে হচ্ছে চালের ব্যবসা করে এত আনন্দ সে কোনোদিন পায়নি। সুইজারল্যান্ডে বাস খাদে পড়ে 4 জন নিহত। বিশাল রিপোর্ট, ক্রেন দিয়ে বাস তোলার ছবিও আছে। শাহেদের মুখ বিকৃত হয়ে গেল। যে দেশে প্রতিদিন হাজার হাজার মানুষ কুৎসিতভাবে মারা যাচ্ছে, সে দেশের একটি পত্রিকায় কি করে সুইজারল্যান্ডে বাস খাদে পড়ার ছবি ছাপায়? 4 জন কেন, 400 জন মারা গেলেও তো সেই ছবি ছাপা উচিত না। পত্রিকাটা কি সে দলামচা করে ডাস্টবিনে ফেলবে? কি হবে তাতে? শাহেদ ভাই আছেন নাকি? দরজা ঠেলে দেওয়ান সাহেব ঢুকলেন। দেওয়ান সাহেবের মুখ ভর্তি পান, হাতে সিগারেট। মনে হয় তিনি খুব আয়েশ করে সিগারেট টানছেন। তার মুখ হাসি হাসি।
শরীর খারাপ নাকি শাহেদ ভাই? জি না। দাড়ি গোঁফ গজিয়ে একেবারে থেকে সন্ন্যাসী হয়ে গেছেন। ভাবির কোনো খবর পেয়েছেন? জি না। দেশের বাড়িতে খবর নিয়েছেন? জি না। ঢাকা থেকে যারা পালিয়েছে তাদের বেশিরভাগই কোনো না কোনোভাবে দেশের বাড়িতে উপস্থিত হয়েছে। আপনার শ্বশুর বাড়ি কোথায়? ময়মনসিংহের ভাটি অঞ্চলে। অনেক দূরের দেশ, এত দূরে একা একা আসমানি যাবে না। খিদে পেলে বাঘ ধান খায়, ভয় পেলে বাঙালি একা একা অনেক দূর যায়। ও আমাকে ফেলে কোথাও যাবে না। আমার ধারণা সে ঢাকা কিংবা ঢাকার আশেপাশেই আছে। দেওয়ান সাহেব চেয়ার টেনে বসলেন। শাহেদ অবাক হয়ে লক্ষ্য করল ভদ্রলোক আনন্দিত ভঙ্গিতে পা নাচাচ্ছেন। শাহেদ ভাই। জি। তখন যদি আমার কথা শুনতেন তাহলে আজ আর এই সমস্যা হতো না। আপনার কি কথা? ভুলে গেছেন? শেখ সাহেবের ৭ই মার্চের ভাষণের পরদিন আপনাকে বললাম না, ফ্যামিলি দেশে পাঠিয়ে দেন, সিচুয়েশন ভেরি গ্রেভ। বলেছিলেন নাকি? অবশ্যই বলেছিলাম। অফিসের এমন লোক নাই যাকে আমি এই সাজেশন দেই নাই। গরিবের কথা বাসি হলে ফলে। আমার কথা বাসি হয়েছে তাই ফলেছে, টাটকা অবস্থায় ফলেনি। বললে বিশ্বাস করবেন না। আপনার ভাবি কিছুতেই দেশে যাবে না। ঝগড়া, চিৎকার, কান্নাকাটি, বলতে গেলে জোর করে তাকে লঞ্চে তুলে দিলাম। তুলে দিয়েছি বলে আজ ঝাড়া হাত পা। যদি সেদিন লঞ্চে না তুলতাম আজ আমার অবস্থাও আপনার মতো হতো। শাহেদ ভাই। জি। আজ আমার সঙ্গে চলেন এক জায়গায়। কোথায়? খুব কামেল একজন মানুষ আছেন, সবাই ভাই পাগলা ডাকে, ওলি টাইপের মানুষ। তার কাছে আপনাকে নিয়ে যাব। তার কাছে গেলে কি হবে? ওলি টাইপ মানুষ, তাদের আধ্যাত্মিক ক্ষমতা প্রচুর। চোখ বন্ধ করে বলে দিতে পারবেন ভাবি এখন কোথায়। শাহেদ চুপ করে রইল। দেওয়ান সাহেব আগ্রহের সঙ্গে বললেন, হুজুরের কাছে খুব ভিড়, নিরিবিলি কথা বলাই মুশকিল। আমার কানেকশন আছে, ব্যবস্থা করব। যাবেন? জি না। ক্ষতি তো কিছু হচ্ছে না, এরা কামেল আল্লাহওয়ালা আদমি। শাহেদ বিরক্ত মুখে বলল, আমি পীর ফকিরের কাছে যাব না। বিপদে পড়লে মানুষ গু পর্যন্ত খায়, আর আপনি যাবেন একজন কামেল মানুষের কাছে। উনার কাছে পাকিস্তানি মিলিটারিরাও যায়, হাই লেভেলের অফিসারদের আনাগোনা আছে। একবার তো বলেছি যাব না, কেন বিরক্ত করছেন?